আমি জানি আপনি ভালো আছেন কিংবা ভালো থাকার চেষ্টা করছেন। নতুন যেই পরিবেশটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আসলে এর বাইরে আমাদের আর কিছু করার নেই, উপায় নেই। কিন্তু জীবন তো আর থেমে থাকবে না বস। জীবন চলতে থাকবে এবং জীবনটাকে কেমন করে সুন্দর করতে হবে তা আমরা শিখতে শুরু করেছি। ডিজিটাল লাইফ, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করতে শুরু করেছি, নিজেদের মতো করে বড় হবার চেষ্টা করছি। কিন্তু অনেক সময় অনেক অভিজ্ঞতা আমাদের থাকে না। আমরা জানি না আমাদের ফোনটাকে কেমন করে স্মার্ট করতে হবে, আমরা জানি না কোন অ্যাপসটা আমার দরকার, আমরা জানি না আমার সরকারের তরফ থেকে কোন নতুন সেবাটা আমার রয়েছে। আর সব কিছু এই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করি, তুলে ধরি আপনার জন্য। স্বাগত জানাচ্ছি ভ্যালি নিবেদিত অনলাইন সদাই.com। আমার নাম হুমায়ুন কবির নীরব এবং আমার সঙ্গে তাসনিমা অর্ক। আমি আছি তাসনিমা অর্কি। নীরব যেটা বলছিল সেখানে আরও একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই প্রোগ্রামটায় আসলে আমরা আপনাদেরকে নিয়ে যাই হচ্ছে এমন সব অনলাইন সার্ভিস প্রোভাইডারদের কাছে যারা আপনার জীবনকে আরও অনেক সহজ থেকে সহজতর করে তোলে। সো আজকেও কিন্তু এমন কিছু প্ল্যাটফর্মের কথা জানবো, সেটা সরকারি বেসরকারি দুটো প্ল্যাটফর্ম, মানে যারা ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। আর এই অনুষ্ঠানটা দেখলে আপনার মস্তিষ্কের সঙ্গে সঙ্গে পকেটেরও একটু লাভ আছে, কারণ হচ্ছে আমরা বৈশাখের তরফ থেকে আপনার জন্য গিফট হ্যাম্পার দিচ্ছি প্রত্যেক সপ্তাহে। একটা চমৎকার প্রশ্ন করি, উত্তরটা আমরা বলেই দিই এই অনুষ্ঠানে। শুধু মন দিয়ে দেখাটা আপনার। যদি আপনি আমাদের ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখেন যে কোনো প্ল্যাটফর্মে, তাহলেই আপনার উত্তরটা জেনে যাবেন এবং কুইজে অংশ নিয়ে আপনি জিতে নিতে পারবেন বৈশাখের তরফ থেকে গিফট হ্যাম্পার প্রত্যেক সপ্তাহে। সো লেটস স্টার্ট টুডেজ প্রোগ্রাম। আমরা এটা সবাই জানি যে বাংলাদেশের বাণিজ্যে সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে মধ্যস্বত্বভোগী, রাইট? কৃষকের পণ্য ঠিকমতো শহরে পৌঁছায় না, দামটা ঠিকমতো পায় না, এবং এই কারণে এই দারিদ্র্যের দুষ্টচক্রটা চলতেই থাকে। আর পরিস্থিতি যখন এরকম যে আপনি চাইলেই স্বাভাবিকভাবে সব জায়গায় মুভমেন্ট করতে পারছেন না, তখন তো যন্ত্রণা আরও বেশি। আর এই যন্ত্রণা থেকে বাঁচতে সরকারের তরফ থেকে কিন্তু একটা সুবিধে, একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ঠিক তাই, এবং সেটাই বলতে চাচ্ছিলাম যে সরকার এখন এমন এমন উদ্যোগ নিচ্ছেন সেটা কিন্তু আমাদের জীবনের দৈনন্দিন জীবনে যে প্রয়োজনগুলো সেগুলো মেটাতেই কাজ করছে। যেমন এরকমই একটি সেবা, নাম হচ্ছে একশপ, যেখানে কিনা 50 লক্ষেরও বেশি পণ্য আপলোড দেওয়া হচ্ছে, যেখান থেকে কিন্তু আমরা আমাদের সকল দৈনন্দিন জিনিসগুলো নিতে পারছি। এবং আরও একটি ইম্পর্টেন্ট কথা যেটা নীরব বলছিল, যে মধ্যস্বত্বভোগী, এখানে কিন্তু এই জিনিসটা নেই। একেবারে সাপ্লাইয়ারদের থেকে পণ্য উৎপাদন করে সেখানে কিন্তু আপলোড দেওয়া হচ্ছে, রাইট। এবং এই সব কিছু কেমন করে আপনি পাবেন বা কি কি হচ্ছে না হচ্ছে সেসব নিয়েই এবারের প্রতিবেদন। সহজে ও দ্রুত সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রেতার দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার আপনার জন্য চালু করেছে একশপ। বাংলাদেশ সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এর উদ্যোগে একশপ চালু হয়েছে। একশপের মাধ্যমে সহজে পণ্য কেনাবেচা করা যাবে। গ্রামীণ উৎপাদনকারীর পণ্য ই-কমার্স সাইটে রাখা যাবে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে গ্রামীণ পণ্য কেনা যাবে সহজে। একশপে 10 লাখেরও বেশি পণ্য থাকবে। পাশাপাশি ওষুধ, বই, পোশাক ইত্যাদি দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া যাবে একশপের মাধ্যমে। প্রায় 4000-এর বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে একশপের মাধ্যমে পণ্য ক্রয় বা বিক্রয় করা যাবে। দেশের প্রায় সব ই-কমার্স প্রতিষ্ঠান, পোস্ট অফিস, পেমেন্ট সুবিধা, ইউডিসি নেটওয়ার্ক নিয়ে তৈরি হয়েছে একশপ। এর মাধ্যমে শুধু দেশেই নয়, বিদেশেও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বাজারজাত করতে পারবে পণ্য উৎপাদনকারীরা। যেই পরিস্থিতি চলছে তখন আপনি হয়তো কিছুটা হতাশাগ্রস্ত। কেমন করে বড় করবেন নিজের প্রতিষ্ঠান, ব্যবসাটা অনেক দূর নিয়ে যেতে হবে। যে স্বপ্ন দেখে আপনি শুরু করেছিলেন কাজ, স্বপ্নটা তো থেমে যেতে পারে না বস। স্বপ্নটা বড় করতে হবে, আকাশ ছোঁয়া হোক আপনার ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু কেমন করে করবেন? একা একা কি সম্ভব? একেবারেই না। আপনার অভিজ্ঞতা দরকার, কিন্তু সেটা নেই। আপনার সহায়তা দরকার, কিন্তু আশেপাশে মানুষ নেই। কিন্তু সুবিধার কথা হচ্ছে, আশার কথা হচ্ছে, কিছু প্রতিষ্ঠান, কিছু মানুষ আপনার জন্যই বসে থাকেন, পেছন থেকে কাজ করেন। আপনার লিফট আপ দেখতে তারা খুব পছন্দ করেন। সেরকমই একজন মানুষ, ভীষণ তরুণ এবং ভীষণ ভীষণ স্মার্ট একজন মানুষ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তিনি হচ্ছেন ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যাট ইক্যাব, মানে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং সিইও অফ ব্রেক বাইট। স্বাগত জানাচ্ছি আসিফ আহনাফকে।
ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আশা করছি আপনারা দুজনেই ভালো আছেন। আসিফ ভাই, জি। প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাজ ফার আই নো আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং কেমিস্ট্রি, রাইট? জি, ভাই ওইখান থেকে ব্যবসা কিভাবে? ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন। প্রাথমিকভাবে আমি মনে করি যে ব্যবসা বলি বা উদ্যোক্তা বলি, এই জিনিসটা আসলে কিছুটা বাই বর্ন নেচার এটার মধ্যে, কারণ নিজের মধ্যে কিছু একটা স্পার্ক থাকতে হয়, না হলে আসলে সবাই সেই জিনিসটা করতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে কেমিস্ট্রি আমাকে এটার জন্য আরো বেশি উদ্বুদ্ধ করেছে, কারণ তখন আমরা বেশি রিলেশন মেনটেন করতাম। কোনটার আমাকে কি বায়োলজি অনুপাত- অনেক অ্যাট্রাক্ট করেছে। হ্যাঁ বলেন। তো সেটাই বললাম যে আসলে ওই জায়গা থেকে যখন ঢাকা ইউনিভার্সিটির পরিবেশটা যখন পাওয়া হয়, সো ওইটা আসলে উন্মুক্তভাবে চিন্তা করতে শেখায়। তো সেই জায়গা থেকেই অটোমেটিকলি দেখা যায় যে বিজনেসের প্রতি একটা ঝোঁক আসলে বেড়ে যায়, যে কারণ মনে হয় যে আসলেই সমাজের জন্য দেশের জন্য কিছু করা উচিত, এবং সেটা আসলে কোনো না কোনো উদ্যোগ নিয়েই সম্ভব। আপনি বলছেন না যে ব্যবসায়ের ব্যাপারটা আসলে রক্তের মধ্যে থাকে, বংশে কি কেউ আছে? রক্তের মধ্যে থাকার চেয়ে বড় হচ্ছে ব্রেইনে, নিউরনের মধ্যে থাকে, এটা আসলে আমি বেশি বিলিভ করি। এটাই So, বলতে সেই চাচ্ছিলাম। সেটাই হচ্ছে কথা। তো ফ্যামিলিগতভাবে আসলে আমাদের মানে বনিদি ফ্যামিলি আমরা না, ঠিক আছে, বাবাও হচ্ছেন জবে আছেন বা বংশীয়ভাবে, কিন্তু ছোটবেলা থেকে আমার যে নেচারটা ছিল, আমি সবসময় একটা জায়গায় কাজ করতো যে ক্লাসে সবসময় ক্যাপ্টেন হতাম। ক্যাপ্টেন হওয়ার জন্য হচ্ছে রিজন হচ্ছে এর জন্য যা যা করতে হতো, অনেক সময় তাদের পিছনের স্টুডেন্টদেরকেও কিন্তু সামনে রাখতে হতো। অলওয়েজ অবভিয়াসলি একটা ম্যানেজিং Manager. ক্যাপাসিটি তৈরি হতো, এবং সবসময় চেষ্টা করতাম যে যখনই বন্ধুদের মতো কোনো একটা প্রবলেম দেখছি, তো সেই প্রবলেমটার লিডটা কিভাবে নেওয়া যায়। সো ওই জিনিসটা আসলে একসময় যখন কনভার্ট হলো, তখন মনে হলো ইয়েস, আই হ্যাভ দ্য ক্যাপাসিটি যে আমি আসলে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবো বা কিছু মানুষকে স্বপ্ন দেখাতে পারবো। তো সেটা থেকেই আসলে হচ্ছে বিজনেস ইনিশিয়েটিভটাতে আসা। আর এর চেয়েও বড় মজার জিনিস হচ্ছে ই কমার্সে আসার কারণ হচ্ছে আবার ছোটোবেলা থেকে খুব মজার একটা জায়গা ছিল, আই হ্যাভ ইন্টারনেট ফ্যাসিলিটিস, মানে একদম আমার ছোটোবেলা থেকে এটা আমার জায়গা থেকে। তখন প্রবলেম হচ্ছে ইন্টারনেটের বিল দিবে না, কারণ পত্রিকার বিল দিচ্ছে, তো ইন্টারনেটের বিল দেওয়ার নাই। সো ওই চ্যালেঞ্জ থেকে আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, সেই সময় হচ্ছে আমার ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে আমার ইন্টারনেটের যে 1000 টাকার বিল, এটা আমাকে উঠাতে হবে। কত কত কিলোবাইট ছিল তখন? 128 কিলোবাইট? এক্স্যাক্টলি তখন 64 kbps 128 kbps সেই জায়গাটা থেকে হচ্ছে তখন কাজ করা। সো আমার ফার্স্ট ইন্টারেকশনটা হচ্ছে আমাকে যে ইন্টারনেটে কানেকশন দিত, আমি যখন তারে বললাম যে আমি নেট বন্ধ করে দিতে চাই, আমার বাসা থেকে বিল দিতে চাচ্ছে না, তখন সে আমাকে বললো যে তুমি ইন্টারনেটে আছো, এই দুনিয়ায় থাকতে কেন তোমার মানে বাসা থেকে ইন্টারনেটে বিল নিতে হবে। বাহ। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি অফ 2007 এই সময় হচ্ছে। এবং সেই সময় ফার্স্টলি আই ইন্ট্রোডিউস টু অনলাইন, মানে অনলাইনের মাধ্যমে আয় করা যায়, এই চিন্তাটা আসলো। এবং তখন আমার মাথায় চিন্তাটা আসলো যে ফ্রিল্যান্সিং ইজ নট দ্য সলিউশন। ফ্রিল্যান্সিং আমি একা কিছুদিন মানে আমি খাটবো, মানে দিনমজুরি করতে করতে আসলে সম্ভব না। আই হ্যাভ টু এস্টাবলিশ, যেটার মাধ্যমে আমি আসলে আমার মতো আরও কিছু তরুণকেও আসলে একসাথে নিয়ে আগাতে পারবো। জি। সো সেই চিন্তা থেকে তখন যখন দেখলাম, তখন গ্লোবাল স্টাডিগুলো করে আসলে অ্যামাজনের কথা জানলাম, তারপর আলিবাবার কথা জানলাম, ইবের কথা জানলাম। সো তখন ফার্স্টলি ইনিশিয়ালি তাদের সাথে কাজ করা শুরু করলাম। আই ওয়ার্ক ফর দেম এজ এ অ্যাফিলিয়েট। সো সেইখান থেকে তাদেরকে সেলস আনতে আনতে ইন 2010 তখন এসে যখন যদি বলি 2010 যখন আমি হচ্ছে এসএসসি পরীক্ষা দিই। সো সেই সময় যখন এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ঢাকা কলেজে ভর্তি হলাম, অন দ্য ডে আই স্টার্টেড মাই ই কমার্স কোম্পানি। সো সেই সময় হচ্ছে আমরা বাংলাদেশের লোকাল মার্কেট নিয়ে আস্তে আস্তে কাজ করা শুরু করলাম, এবং সেই কাজ করতে যেয়ে দেখলাম যে মার্কেট ইজ নট রেডি। স্বাভাবিকভাবে আমরা এখনও বলি আসলে মার্কেট পুরোপুরি রেডি হয়নি, বাংলাদেশের ই কমার্সের যে বিশাল বাজার তৈরি হচ্ছে সেই তুলনায়। তারপর আসলে যতটুকু করা যায় সেই জায়গা থেকে করতে যেয়ে মনে হলো যে মার্কেটকে রেডি করতে হবে, এবং সেই মার্কেটকে রেডি করতে যেই হচ্ছে 2013 সালে আমরা কিছু ই কমার্স ফেয়ার হলো, ই কমার্স ফেয়ার আয়োজন করা হলো। সেই ফেয়ারগুলো করতে করলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় যে উদ্ভাবনী মেলাগুলোতে, সেইগুলোতে যে মানুষকে আসলে বুঝাতাম যে অনলাইনে কীভাবে কেনাকাটা করতে হয়। মানুষজন খুব বাজে বাজে কথা বলতো যে আগেও যে আমরা জানি যে কিছু প্রতারণার ফাঁদ অনলাইনের মাধ্যমে ছিল, বা অনেকগুলো ছিল। সবচেয়ে বেশি ছিল হচ্ছে কি বলে ওই যে জিন বাবা, তাই না? হ্যাঁ, বা ডুলেন্সার ছিল, এরকম অনেক কিছু কিছু সাইট ছিল ছিল। এরকম, এইরকম সাইটগুলো দিয়ে আসলে কারণ সবসময় বাংলাদেশের ইউথদের মধ্যে ক্রেজ আমরা দেখেছি যে তারা কিছু করতে চায় এবং নতুন কিছু করতে চায়। সো ওই ফাটটাকেই আসলে অনেকেই অনেক সময় ইউজ করেছে। তো আমরা যখন ফার্স্টলি অনলাইন শপিং বা আমাদের পুরো লাইফস্টাইলটা ডিজিটাল হয়ে যাবে, এই কথাটা আসলে অনেক সময় মানতে চেত না। তা অন দ্যাট বেসিস আস্তে আস্তে কাজ করতে চাই। 2014 সালে হচ্ছে বেসিক্যালি উই ফর্ম দ্য অ্যাসোসিয়েশন, যেটার নাম হচ্ছে আপু বললেন ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সেটা ফর্ম করা হলো। বাংলাদেশের যতগুলো ই কমার্স কোম্পানিগুলো আছে
সেই কোম্পানিগুলোকে একসাথে করে, কারণ আমরা জানি এই মার্কেটটা হচ্ছে বিশাল $1 বিলিয়ন মার্কেট, এবং এইটা আসলে সিলেক্টিভলি একজন দুইজন কখনো পারবে না, এটা একটা হোলিস্টিক মুভমেন্ট আসলে প্রয়োজন। আর তখন আমার বা এখন আমার ই কমার্স সাইট যেটি রয়েছিল aponzon.com, সেটিও কাজ করছিল। আমরা তখন অ্যাসোসিয়েশনকে ট্যাগ করে হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী আসলে ই কমার্স কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটার আসলে চেষ্টা তখন শুরু হয়। তাহলে ভাইয়া ই কমার্সে যেটা করছেন, মানে ই ক্যাবে আপনারা যেটা করছেন, ই কমার্স উদ্যোক্তা যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করছেন। এক্স্যাক্টলি। তো আমার কিন্তু এই জায়গায় একটা বড় প্রশ্ন জমে গেছে, যখন উনার ই ক্যাবটা প্রতিষ্ঠাতা, আপনি প্রতিষ্ঠাতা সদস্য, তো তখন হাউ ওল্ড আর ইউ আর? ওকে, তখন আমি ভার্সিটির ফার্স্ট ইয়ার পড়ি, এবং আমার So জাস্ট young. যদি মনে আছে যে আমাদের ই ক্যাব যেদিন হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, বাণিজ্য মন্ত্রী থেকে অনুমোদন পেল, মাই ইসি এক্সিকিউটিভ কমিটি যারা, তারা আমাকে টেক্সট করে হচ্ছে কংগ্রেচুলেশন জানালো এভাবে যে, কংগ্রেচুলেশন আসিফ, ইউ আর নাও দ্য ইয়ংগেস্ট ডিরেক্টর ইন এনি ট্রেড বডি ইন বাংলাদেশ। হ্যাঁ, এত কম বয়সে কোনো ট্রেড বডির কেউ আসলে ডিরেক্টর হতে পারেনি। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম যখন আমি হচ্ছে এই সেক্টরটাতে ইনভলভ হই। এবং এই জায়গাটা পুরোটাই না তরুণদের রাজত্ব আমার মনে হয়, যে বিকজ Exactly. দেখেন যখন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাই কিন্তু সবচেয়ে বাংলাদেশের কম বয়সী এমপি ছিলেন, সবচেয়ে এবং কম কম বয়সী এখন মন্ত্রী, এবং কম বয়সী মাশাআল্লাহ। মহিলা। মানে সো এই ট্রেডটাই So তো এখন এরকম হওয়ার ইয়াং কথা, জেনারেশনের যুগ অ্যাকচুয়ালি। রাইট? সো যেটা বলছিলাম যে ই কমার্সের উদ্যোক্তা যারা আছেন, মানে ই কমার্স ব্যবসায়ী যারা আছেন, তাদেরকে নিয়ে হচ্ছে আপনাদের কাজ, ই ক্যাব কাজ করছে। তো ই ক্যাব অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে, কিংবা ই ক্যাবের সাথে যে উদ্যোক্তারা যুক্ত হচ্ছেন তারা কিভাবে বেনিফিটেড হচ্ছে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ এখন যে সময়টা আমরা যাচ্ছি, এই সময়টা আসলে যদি এখনের কথা বলি, সেটা হচ্ছে নিউ নর্মাল, মানে Yeah. আমাকে এটাকেই স্বাভাবিক ধরেই আমাকে আসলে আগাতে হবে। ইয়া তো এই সময়ের মধ্যে প্রত্যেকের জায়গাটাই হচ্ছে আমরা দেখব যে যত পারা যায় ফিজিক্যাল ইন্টারাকশনটা কমে যাচ্ছে, এবং এইটা শুধু এখন না, এখন পরবর্তী এই যে যুগটা আসবে, প্রত্যেকটা জায়গায় মানুষের মধ্যে ফিজিক্যালি, আমরা আগে যখন যাবে কারোর কাছে, যে অফিসে যে ঘন্টার পর ঘন্টা মিটিং এর জন্য বসে থাকা, দিস দ্য ট্রেন্ড ইজ গ্লোবালি চেঞ্জ। শপিং এর জন্য তো তো এখন আমরা সবকিছুর ফিজিক্যাল স্টোরের থেকে অনলাইন স্টোরি বেশি প্রেফার তো করছি। সবকিছুর এই যে চেঞ্জটা, এইটা কিন্তু বিজনেসেও ইম্প্যাক্ট ফেলবে। এবং আমরা শুধু মনে করি না যে আসলে শুধুমাত্র ই কমার্সে যারা আসবে, শুধুমাত্র নতুন যারা আসবে তারাই আসবে, বরঞ্চ ই ক্যাব থেকে আমরা মনে করি এভরি বিজনেস শুড বি কনভার্টেড টু ই কমার্স। অর্থাৎ বাংলাদেশে যে 77 লাখ এসএমই বিজনেস রয়েছে, এবং ওভারঅল মোর দেন 1.5 লাখের মতো বিজনেস এন্টিটি রয়েছে, সো এভরি বিজনেস শুড বি কনভার্টেড টু ই কমার্স। কারণ এইটা হচ্ছে একটা টুলস যেটা তাকে একটা ডিজিটাল ইন্টারেক্টিভিটি দেয়, যার মাধ্যমে তার কনজিউমারের সাথে বা কাস্টমারের সাথে খুব সহজে সে কানেক্টেড হতে পারে। তো এই চিন্তাটাই খুব সহজে আপনি যদি দেখুন যে কিভাবে আসলে ই কমার্স এই সময় লাইফ সেভিয়ার হচ্ছে। আমরা জানি যে এই করোনা পরিস্থিতি আসলে যখন অনেক কিছু ছিল, গভর্নমেন্টও বিভিন্ন রকমভাবে চেষ্টা করছিল যে কি করা যায়, কারণ আমাদের পুরো দেশকে একবারে লকডাউন করার মতো কিন্তু আমাদের ক্যাপাসিটি ছিল না, কারণ সবাইকে তো খাওয়াতে হবে, হঠাৎ করে লকডাউন দিলে হবে না, সাধারণ ছুটি দেওয়া হলো, এবং দিয়ে একটা পর্যায়ে টেস্ট করার পরে কিন্তু আপনারা জানেন যে 15 দিন আগ থেকে হচ্ছে রাজাবাজার হচ্ছে ফার্স্ট fully প্রথম lockdown. লকডাউন একটা অঞ্চল হলো। সো হু ওয়াজ দ্য স্যার, মানে কে আসলে এই সময় আসলে গভর্নমেন্টকে সাপোর্ট করতে পারে? তখন আসলে ই ক্যাব আসলে এগিয়ে আসে, এবং গভর্নমেন্টের যে প্রতিষ্ঠান A2A আছে, সো সেই জিনিসটা নিয়ে আমরা ওই অঞ্চলে পুরো 50,000 মানুষকে কর্ডন করে, অনলি দ্য ই কমার্স কোম্পানি হচ্ছে সেখানে আসলে ফুললি সেফটি সিকিউরিটি মেজার করে হচ্ছে সেখানে সার্ভিসটা হচ্ছে চলমান রাখে। তাদের জন্য আমরা মানে শাকসবজি থেকে পুরো শুরু করে মানে হাত দিয়ে ঘেরা পুরো জায়গাটা, এবং একদম। আপনারা ভেতরটায় সৈনিক। অনলি শুধুমাত্র আমরা ই দেখছি কমার্স যে আপনারা কোম্পানিগুলো, সকল গ্রোসারি পণ্য বা Exactly. মেডিকেল পণ্য যে আপনারা গ্রোসারি, জরুরি সেবা শাকসবজি, তাজা মাছ, Delivery মুরগি থেকে করছেন। শুরু করে সবকিছুকে আমরা হচ্ছে দুইটা পলিসিতে আমরা এই কাজটা করেছি। একটা হচ্ছে আমরা সেইখানে একদম পিক আপ করে হচ্ছে কাভার্ড ব্র্যান্ডিং করে এবং সবগুলো স্যানিটাইজ করে সেইভাবে হচ্ছে তার ভিতরে হচ্ছে প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করেছি। ওই মুরগিগুলোকে যেগুলোতে রেখেছি। স্যানিটাইজ করেছেন? মানে মুরগিগুলো তো আসলে স্যানিটাইজ করা আসলে খুব, মানে মুরগি যে বিক্রি করবে তাকে তো অন্তত স্যানিটাইজ করা যাবে, যতটুকু আসলে করা আচ্ছা, যায়। মুরগির কি করোনা হয়? এইটা আসলে খুব ইয়ে প্রশ্ন, এটা নিয়ে WHO এখন পর্যন্ত কনফিউজ এখন যে পর্যন্ত এনিমেলে সন্দেহ। এখন পর্যন্ত আসলে দুই একটা প্রুফ পাওয়া গেছে, সো বাট ইটস নট দুই প্রুভেন। একটা পাওয়া যাওয়া মানেও তো এবং কিন্তু আমি এটা আসলে যেটা- এখন পর্যন্ত প্রুভেন না হ্যাঁ, যে যেটা এটা আসলে জেনেছি মানুষ যে থেকে ইয়েতে যাবে। মানুষের যেটা হচ্ছে নোভেল করোনা ভাইরাস, ওটা হয়তো একটু ডিফারেন্ট, এরকমটাও জেনেছি। বিরাট রিস্কের কাজ, বিকজ এতগুলো মানুষ আপনি নিয়ে ঢুকেছেন একটা এলাকায়, এবং সেটা লকডাউন, এবং আপনি জানেন সেটা রেড জোন। সাধারণ মানুষের মতো আপনাদের এফেক্টেড হওয়ার চান্সেস থেকে যাচ্ছে, কিন্তু রেজাল্টে কি আসলে হয়েছে কত মানুষ? মানে আমি খুব মানে একটা জায়গায় আসলে বলি, আমরা আসলে সবসময় ফ্রন্ট ফাইটার একটা কথা শুনি। জি। আমরা Yeah. আমাদের
যারা হচ্ছে ডাক্তার তাদেরকে সবসময় সবার আগে স্যালুট জানাই, তারা এই সময় আসলে আমাদেরকে কিভাবে হেল্প করছে। obviously. আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো আছে তাদেরকে হেল্প জানাই, কিন্তু এরপরে সবচেয়ে বড় পোর্শনটা কিন্তু এই মুহূর্তে পালন করছে ই কমার্স কোম্পানিগুলো। আমরা জানি যে একমাত্র ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বাসায় ডোর টু ডোর যে সার্ভিস দিচ্ছে শুধুমাত্র ই কমার্স কোম্পানিগুলো, ডেলিভারি ম্যানগুলো, এবং এইখানে কিন্তু সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিটা আমাদের রয়েছে। আমাদের সাথে তাদের অনেক ক্ষেত্রে হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে, সরাসরি কথা হচ্ছে, এইরকম কিছু ভয় বা থ্রেটও কিন্তু আমাদের আছে। কিন্তু তারপর আসলে ই কমার্স কোম্পানিগুলো কেন আসলে এখন মানে ফ্রন্টে এসে স্ট্যান্ড করেছে, কারণ আমরা জানি এই সময়টা আসলে ঘরে থাকার সময়, এবং এই ঘরে থাকতে হলে কাউকে না কাউকে তো বের হতেই হবে। জি। এবং তখন আসলে আমরা আমাদের সেই সকল ডেলিভারি ম্যানরা যারা আসলে আমরা তাদেরকে মোটিভেট রাখার চেষ্টা করেছি, তাদেরকে সকল সেফটি সিকিউরিটি মেজারমেন্ট দেওয়ার চেষ্টা করেছি, অন্তত যাতে প্রপার প্রোটেকশনে তারা আসলে যে আপনাদেরকে বাসায় রাখার জন্য আপনাদের পণ্যগুলো আসলে পৌঁছে দিতে পারে। কিন্তু তো সেই চেষ্টাটা থেকেও আসলে যখন রেড জোন যাচ্ছে, রেড জোনের মধ্যে আমরা নিচ্ছি, তখন আমরা ইনিশিয়ালি তাদেরকে কিছু জায়গায় মোটিভেট করেছি, তাদেরকে বিভিন্নভাবে তাদের ফিভার মাপা বা সব কিছু মেপে তাদেরকে কিছু চ্যালেঞ্জ আমরা প্রত্যেকবারই পাচ্ছি, কারণ কেউ আসলে এই মুহূর্তে আসলে সেই জোনগুলোতে প্রবেশ করতে যায় না। আমরা নিজেরা যে দেখিয়েছি, আমাদের কোম্পানিতে যারা আছে তাদের সাথে সাথে আমরাও গিয়েছি যে হ্যাঁ আমরা এইভাবে দিতে হয়, কারণ কিছু ক্ষেত্রে তো আমাদের আগাতে হবে। এবং তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা আলাদাভাবে ডেলিভারি ম্যানদের জন্য ইক্যাপ থেকে আমরা কল সেন্টার তৈরি করেছি, যে কারো যদি কোনো করোনা উপসর্গ বা এরকম কোনো সেবা থাকে যাতে তাদের আসলে ওই রকম রাস্তায় রাস্তায় ঘুরতে না হয়, সেই জায়গায় তারা যাতে দ্রুততম সেবা পেতে পারে, তার জন্য আমরা আলাদা কিছু সাপোর্ট রেখেছি, মেডিকেল সাপোর্ট সহ আলাদা সাপোর্ট রেখেছি, এবং সেটা রেখে আসলে আমরা ফার্স্ট এই ইনিশিয়াল রাজার বাজারের যে লকডাউনটা সেটাকে ইনিশিয়েট করছি। আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সাধারণ মানুষের হিসাবটা জানি যে এত মানুষ অসুস্থ বা হচ্ছে, আপনাদের ডেলিভারি ম্যান বা আপনাদের এইখানে সিস্টেমের এখন মধ্যে পর্যন্ত আমাদের মধ্যে কোনো মানে ফাইনাল ডেথ কেস নেই এখন পর্যন্ত কোনো ডেলিভারি ম্যানে, কারণ স্বাভাবিকভাবেই তারা যেহেতু একটু ইয়ং এজের এবং তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা বেশির কারণে, কিন্তু কিছু এফেক্টেড এরকম 2-3% যারা আসলে এফেক্টেড হয়েছিল, সাথে সাথে তাদেরকে আমরা আইসোলেটেড করেছি, যেহেতু আমাদের প্রপার মনিটরিংটা তাদের উপর রয়েছে, আইসোলেটেড করেছে, এবং প্রত্যেকে আসলে এখন পর্যন্ত রিকভার করেছে, মানে এখন পর্যন্ত কোনো মেজর মানে ডিফল্টি কেস পাওয়া যায়নি। মাশাআল্লাহ, এটা খুবই ভালো একটা উদ্যোগ। এবার আসেন আপনি আরেকটা ব্যবসার কথা, আপনি বলছিলেন যে আপনি উদ্যোক্তাদের সহায়তা করছেন একেবারে শূন্য অবস্থা থেকে, সিড অবস্থা থেকে, ওই জায়গাটা একটু বলুন। ওকে, এইটা খুব সুন্দর একটা টপিক, কারণ আমরা বারবার যে জিনিসটা বলি, স্টার্ট আপ বা উদ্যোক্তা যাদেরকে বলি, এর একটা প্রাইমারি সংজ্ঞা হচ্ছে যে তাকে একটা সোশ্যাল প্রবলেমকে আইডেন্টিফাই করতে হয়, কোনো একটা সমস্যা, যে এই সমস্যাটা অনেক বড় কিন্তু এটা কোনো সমাধান নেই, এবং তার একটা খুব কার্যকরী সমাধান যখন নিয়ে আসে তখন আমরা তাদেরকে আসলে স্টার্ট আপ হিসেবে বলি থাকি আর কি। কারণ বিজনেস আসলে সবাই করতে পারে, কিন্তু স্টার্ট আপটাকে আমরা একটু যদি একটু বলি যে একটু আকর্ষণীয় হিসেবেই আসলে ব্যবহার করি। তো আমার যখন ফার্স্ট যেই ই কমার্স বিজনেসটা ছিল বা এখনও আছে Aponzon.com, এইটা করতে যেয়ে আমি দেখলাম কি অনেক ক্ষেত্রে এসে আমি আসলে চ্যালেঞ্জটাতে পড়ে যাই। আমার কাজ ছিল হচ্ছে কীভাবে আমি অনলাইনে সেল করব, বিক্রি করব এইটা, কিন্তু এইটার পাশাপাশি কিভাবে এখন আমার হয়তো বা গভর্নমেন্ট অফিসে দৌড়াতে হচ্ছে, কিভাবে ট্রেড লাইসেন্স করব, কোম্পানি ফরমেশন কি লাগে না লাগে, কি লাগবে, এর কাছে যাই, তার কাছে যাই, তারপর কার কাছ থেকে ওয়েবসাইট বা ফর্ম করব, কোথায় যে হচ্ছে মার্কেটিং করব, এরকম নানা প্রবলেমগুলো আসলে আমার কাছে মনে হলো আমি ফেস করছি। তখন আমার কাছে মনে হলো যে এই যে থাউজেন্ডস অফ স্টার্ট আপ বা নতুন উদ্যোক্তা আসছেন যারা কোনো না কোনো সমস্যার সমাধান করছে, কিন্তু তাদের সমস্যাটা আসলে কে সমাধান করবে, কারণ তারা তো আইডিয়া থেকে বের হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। সো সেই জায়গা থেকে তখন আমি আসলে আমার নেক্সট ইনিশিয়েটিভ, যেটা আসলে 2016 সালে নেওয়া হয়, মানে ইনিশিয়েট বা চিন্তা করা হয়, সেটা হচ্ছে ব্রেক বাইট। এই আইডিয়াটা আমরা শুরু করি, এইটা নিয়ে আমরা হচ্ছে ফার্স্টলি স্টার্ট আপদের পাশে দাঁড়াই, বা নতুন উদ্যোক্তা তাদের কী কী জায়গায় সাহায্য লাগবে সেই কাজটাকে একদম ডিরেক্টলি তাদেরকে হেল্প করার জন্য পাশে দাঁড়াই। এবং 2017 থেকে এটা ইনিশিয়েট করে 2018-তে আমরা শুরু করি, এবং প্রথম বছরই এই আইডিয়াটার সাথে বাংলাদেশ গভর্নমেন্টের যে আইসিটি ডিভিশনের একটি প্রকল্প রয়েছে স্টার্ট আপ বাংলাদেশ, যারা স্টার্ট আপদেরকে হেল্প করে থাকে, তো সেই জিনিসটার সাথে সাথে আমাদের খুব সুন্দর একটা কোলাবোরেশন হয়, অ্যান্ড উই অলসো গেট দ্য ইনিশিয়াল ফান্ডিং ফ্রম দ্য আইসিটি ডিভিশন, যে এরকম একটা আইডিয়ার প্রয়োজন আছে যারা এই যে নতুন উদ্যোক্তা বা উদ্যোগদের পাশে দাঁড়াবে। তো সেইটা নিয়ে আসলে তখন আসলে ওই ইনিশিয়াল ফান্ডিংটা নিয়ে আসলে ব্রেক বাইটের যাত্রা শুরু হয়। তাহলে ব্রেক বাইট যেহেতু স্টার্ট আপ যারা আছেন কিংবা নতুন যারা ই কমার্স বিজনেসে আসতে চাচ্ছেন তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করছে, মানে তাদের বিজনেসটা স্টার্ট করার জন্য। পার্টিকুলারলি যদি পয়েন্ট আকারে বলেন যে কি কি সেবা আপনারা দিচ্ছেন। আমরা বেসিক্যালি খুব সুন্দরভাবে একটা রোড ম্যাপ চিন্তা করেছি, যে একটা আপনি যখন এখান থেকে ধানমন্ডি থেকে মিরপুর যাবেন, আপনাকে কিন্তু
অনেকগুলো স্টপেজ মানে পার হয়ে Yeah, যেতে হয়। ধরেন আপনার বাসা definitely. একটু ভিতরে, আপনাকে প্রথমে হয়তো একটু হেঁটে তারপর গলির মাথায় এসে রিক্সা নিয়ে মেইন রোডে আসতে হয়, তারপর সেখানে আপনি একটা পার্সোনাল ট্রান্সপোর্ট বা পাবলিক ট্রান্সপোর্টে করে আপনি হচ্ছে মিরপুর যাবেন। জি। ঠিক এইভাবেই স্টার্ট আপের জার্নিরও একটা রোড ম্যাপ রয়েছে, যার ইনিশিয়াল জায়গাটা হচ্ছে যখন সে আইডিয়া চিন্তা করে যে হ্যাঁ, কারণ ওই আইডিয়াটা তারই চিন্তা করতে হবে, আমি তার আসলে তার বিজনেস আইডিয়া সে কী করবে সেটা ডিসাইড করে দিতে পারবো না। এরপরে যে ইনিশিয়াল সাপোর্টটা লাগে, অর্থাৎ এই যে ব্যুরোক্রেটিক প্রসেসগুলো, ট্রেড লাইসেন্স পাওয়ার যে প্রসেসটা, উই হেল্প দেম ইন দ্যাট প্রসেস, যে সে কোন ক্যাটাগরিতে ট্রেড লাইসেন্স করবে, কিভাবে করবে, কোথায় যাবে, এইটা আমরা তাকে যখন পরামর্শ দেই আমাদের প্রতিষ্ঠান থেকে, সেই পরামর্শটা আমরা ফ্রি দেই। আর কেউ যদি আসলে চায় যে এই কাজটা আমাদের দিয়ে করাতে, তখন আমরা এটার জন্য একটা সার্ভিস ফি নিয়ে থাকি, নিয়ে তার এই পুরো প্রসেসটা আমরা আসলে হচ্ছে করে দিই। এইটা হচ্ছে ফার্স্টলি আমরা তাকে লিগ্যাল সাপোর্টগুলো দিতে চাই, যে এরকম হচ্ছে আপনার কোম্পানি ইনকর্পোরেশন করতে হয় আরজিসিতে, বা নেম ক্লিয়ারেন্স, বা কোম্পানির নামটা আমরা জানি অনেক ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকেরই দেখা যায় একটা প্রতিষ্ঠান একটা নামে শুরু করলো, দেখা যায় একটু বড় হতে হতে ওই প্রতিষ্ঠানের নামে অন্য প্রতিষ্ঠান হয়ে যায়, তখন তার কিছু কাজ রয়েছে, ট্রেডমার্ক করতে হয়, সেই জিনিসটা প্রোটেকশন বা তার যে কপিরাইট করতে হয় কন্টেন্টের, এই কাজগুলোতে আমরা তাদেরকে ইনিশিয়ালি হেল্প করে থাকি। হেল্পটা করার পরেই আসলে আমাদের যেই দ্বিতীয় কাজটা আসে, সেটা হচ্ছে তার বিজনেস আইডেন্টিটি আসলে তৈরি করা। এটার জন্য তার ব্র্যান্ডিং রিলেটেড যে সাপোর্টগুলো লাগে, সেটাও আমরা আসলে তাদেরকে ইনশিওর করে থাকি থ্রু আওয়ার পার্টনার্স এইভাবে। এবং তারপরে দেখা যায় তার ই কমার্সের মেইন টুলসটাই হচ্ছে কিন্তু টেকনোলজি। অনেক ক্ষেত্রে উদ্যোক্তাদের কিন্তু সেই টেকনোলজিক নলেজটা থাকে না, কারণ প্রত্যেকে কিন্তু সফটওয়্যার ডেভেলপার হয়ে ই কমার্স বিজনেসে আসে না, বা আসে কারণ সে বিজনেস করতে আসছে, সে কিন্তু ডেভেলপার হতে আসেনি। তখন আমরা সেমভাবে একইভাবে তার টেকনোলজিটাকে বিল্ড করতে আসলে হেল্প করে থাকি। এইরকম তিনটা প্রসেসে আসলে আমরা তার বিজনেস ইনিশিয়েটিভ হেল্প করি। বাট দ্য লিস্ট, সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে যারা এই প্রসেসগুলো খুব সুন্দরভাবে ফুলফিল করে স্কেল আপ করতে পারে, আমরা তাদের সাথে আসলে ইনভেস্টরদের ম্যাচ করে দিই। বাংলাদেশে প্রচুর অ্যাঞ্জেল ইনভেস্টর রয়েছে, অনেকের কাছে আছেন তারা আসলে ইনভেস্ট করতে চায়, কিন্তু তারা আসলে বুঝতে পারে না যে কাকে ইনভেস্ট করবে। সো আমাদের যেহেতু তাদের সাথে কোম্পানিগুলোর সাথে একটা গুড প্রোফাইল তৈরি হয়, আমরা জানি তাদের ট্রানজ্যাকশন কীরকম, তাদের প্রসেস কীরকম, সো আমরা তখন ওই স্টার্ট আপগুলোকে আস্তে আস্তে রেডি করি টু বিল্ড আপ দ্য পিচ। কীভাবে একজন ইনভেস্টরের কাছে পিচ করতে হয়, তার কাছ থেকে টাকা চাইতে হয়, সেই জিনিসটার জন্য তাকে টোটাল প্রেজেন্টেশনটা মেকিংয়ে আমরা হেল্প করি। অ্যান্ড আফটার দেম আমরা আসলে আমাদের পার্টনার্সদের থ্রুতে তাদেরকে ইনভেস্টরদের সাথে হচ্ছে পিচ করার সুযোগটা করে দিই, যে তুমি অন্তত তার কাছে চাইতে পারো। বাকিটা আসলে দুজনের উপর নির্ভর করে, যে আসলে যে ইনভেস্টমেন্ট চাচ্ছে আর যে দিবে, দুজনের ইচ্ছার উপরে। তো উই অন মানে ক্রিয়েট দ্য গ্রাউন্ড, যে ঠিক আছে যে এই সে তার প্রত্যেকটা প্রসেসে কমপ্লিট করেছে, নাও হি ইজ ফিট ফর আস্কিং ফর ইনভেস্টমেন্ট। বাহ, বেশ অনেক একটা কিছু, অনেক- স্বপ্নের জায়গা আছে মনে হলো যারা নতুন কাজ করছে তাদের জন্য। কিন্তু যদি একটু পেছনে আমরা তাকাতে চাই, যে অনেক সময় কথা আসে বাংলাদেশ মার্কেট কি আসলে রেডি, একটা প্রশ্নবোধক চিহ্ন আসে, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কি আসলে সেইভাবে তৈরি করতে পেরেছি, বা আমাদের জনবল কি আসলে প্রস্তুত, অভিজ্ঞতা কি বলেন? এই প্ল্যাটফর্মটা কিন্তু কখনো হুট করে একদিনে চলে আসবে না, কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে আস্তে আস্তে সেই জিনিসটা দাঁড়ায়। বাংলাদেশ হয়তো ই কমার্স শুরু হয়েছে 2000 সাল থেকে, ফার্স্ট ইনিশিয়ালি munshiji.com নামে একটি সাইট হয়েছিল, কিন্তু তারপরও 2010 সাল পর্যন্ত কিন্তু তার কোনো তেমন আসলে আমরা অগ্রগতি দেখতে পারিনি। তারপরে আসলে একটু একটু আগালো, এবং এরপরে যখন ই ক্যাব হলো তখন এটা ভালো বুস্ট আপ পেলো, তখন বিভিন্ন ই কমার্স কোম্পানিগুলো আসলো। প্রথম দিকে দারাজ, আজকের ডিল বলি, বাগডুম বলি, তারা যখন কাজ করলো, এরপরে এসে আমরা দেখছি যে 2020-এ এসে আমরা কিন্তু একটা নতুন রকমের চেঞ্জ আসলে এই সময় দেখতে পাচ্ছি, যখন কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে কমনভাবে সবার ফিজিক্যাল ইন্টারেকশন কমে সবার মধ্যে অনলাইন বা ই কমার্সের চাহিদাটা চলে আসছে। সো এই জায়গায় কিছু চ্যালেঞ্জও আছে, যে হঠাৎ করে যখন করোনা প্রেক্ষিতে অনেক বেশি হচ্ছে আমাদের মধ্যে চাপ চলে আসলো, প্রত্যেকটা মানুষের মধ্যে ট্রানজ্যাকশন আমরা দেখছি এখন ইয়ারলি প্রতি মাসে হচ্ছে ই কমার্সের প্রায় 3 থেকে 400 কোটি টাকা মান্থলি ট্রানজ্যাকশন হচ্ছে। সব কিছু এখানে বন্ধ, কিছু ব্যবসা বন্ধ হয়ে গেছে, কিছু নতুন করে গড়ে উঠছে। ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জ সব কিছুই আছে। আমাদের লজিস্টিক সিস্টেম নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে। আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন আপনি একটি ই কমার্স সাইট থেকে একটি পণ্য অর্ডার করে উন্নতি পেয়েছেন। সো এই চ্যালেঞ্জগুলো নিয়েই কিন্তু প্রতিদিন আমরা আগাচ্ছি এবং প্রতিদিনই ইমপ্রুভ করার চেষ্টা করছি। 1 থেকে 2% বা হাইস্ট 3% পর্যন্ত আমাদের মিসম্যাচ হচ্ছে, প্রবলেম হচ্ছে, কারণ ওটা থাকেই। আমরা আসলে যদি দেখে থাকি, আপনি যখন দোকানে যাচ্ছেন সেখানে ডিরেক্টলি একটা জিনিস সরাসরি ওই পণ্যটা দেখে নিয়ে আসছেন, এবং কিন্তু আমরা যখন অনলাইন দিতে যাচ্ছি আমাদের এটার জন্য বিশাল ইনভেন্টরি ম্যানেজ করতে হচ্ছে, লজিস্টিক ইনফোর্সমেন্ট লাগছে আমাদের, কয়েকটা স্টেপের আমার যে সাপ্লাই চেইনটা দাঁড়াচ্ছে, তার জন্য কোনো না কোনো প্রসেসে একটু গরমিল হলেই, যেহেতু এটা হিউম্যান ইন্টারাকশন, রোবট না, আমি হয়তো বা যে পার্সনটা দিয়ে কুরিয়ার দিয়ে পাঠিয়েছি তার হয়তো বা সাপোজ একটা পার্সোনাল মোবাইল দরকার,
তা সে হয়তো বা চিন্তা করে একটা মোবাইল ডেলিভারি করছি, প্যাকেটটা কেটে রেখে দিল। এখন আমার তো এটা ট্রেস করে পেতে অনেক দিন সময় লাগছে যে আসলে এই ফলটা কে, যে প্যাকেজিং করেছে সে করেছে, নাকি যে ডেলিভারি করছে সে করেছে, নাকি আসলে কোম্পানি থেকে এই জিনিসটা দিয়েছে। এরকম প্রবলেমগুলো কিন্তু থাকবেই। কিন্তু এইটা নিয়ে আস্তে আস্তে আমরা যদি দেখি যে এর কারণে কিন্তু ই কমার্স কখনো থেমে থাকেনি, বরঞ্চ দিনের দিন প্রতিদিন কিন্তু আমরা দেখছি যে প্রায় 200% গ্রোথ দিয়ে কিন্তু ই কমার্স এখন আগাচ্ছে। সেটাই। 200% তো শুনতে আরো ভালো লাগে। একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমি প্রায় দেখি যে উদ্যোক্তা যারা আছেন ই কমার্স সেক্টরে স্পেশালি যারা কাজ করছেন, সেটা যে কোনো পণ্য নিয়েই হোক, ডেলিভারি নিয়ে বেশ সমস্যায় তারা ভুগে থাকেন। তো Right. ওই সমস্যার সমাধানে আপনারা কিভাবে এইটা কাজ করছেন? খুব Major একদম প্রশ্ন। মেজর প্রশ্ন। কারণ এই জন্যই আমি বলি যে অন্যান্য কিছু টেক বিজনেস যেগুলোকে আমরা বলি, ওইটাতে কিন্তু আমার কোনো ফিজিক্যাল ইন্টারাকশন প্রয়োজন হয় না। আমি একটা সফটওয়্যার অর্ডার দিল, সফটওয়্যার বানাই দিলাম, শেষ। তার সাথে আমার এর চেয়ে বেশি প্রয়োজন। কিন্তু ই Exactly. কমার্স কিন্তু একটা ব্রিক অ্যান্ড মর্টারের সাথে ডিজিটালাইজেশন একটা মিক্স অ্যান্ড ম্যাচ। অর্থাৎ এইখানে আমার কিন্তু ফিজিক্যাল ইন্টারেকশন, একটু আগে আমি যেটা বলছিলাম, আমাকে এখানে কিন্তু ফিজিক্যাল লেবার ইন্ট্রোডিউস করতে হচ্ছে, ডেলিভারি ম্যানদেরকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে, এবং এটার জন্য আমার ন্যাশন ওয়াইড ক্যাপাসিটি বিল্ড আপ করতে হচ্ছে। সো এই কারণটা দেখা যায় যে অনেকেই হয়তো বা খুব সুন্দর হুজুগে বা মনে করে যে আমার একটা কুরিয়ার ব্যবসা করলে হয়তো আমি ভালো করব, এরকম করে হঠাৎ করে নেমে আসে। কিন্তু প্রপার প্ল্যানিং, বিজনেসের কতটুকু সে প্রফিট করতে পারবে, মডেলিংটা সেট না করার কারণে দেখা যায় কিছুদিন থাকার পরে যখন সে ক্যাশ হ্যান্ডেল করছে, কোনো না কোনো কারণে যদি একটা দুর্ঘটনা ঘটে, তারপর তার প্রোডাক্ট হারিয়ে গেল, বা তার একটা ডেলিভারি ম্যান হয়তো হঠাৎ করে 50 বা 1 লাখ টাকা নিয়ে নাই হয়ে গেছে, যেহেতু সে ক্যাশ অন ডেলিভারিতে টাকা রিসিভ করছে, তখন দেখা যায় ওই কোম্পানিটা এই লোডটা সামলাতে পারে না। অনেক ক্ষেত্রে তখন ওই কোম্পানি নিজে বাঁচার জন্যই দেখা যায় কোম্পানি বেঁচে হচ্ছে বা কোম্পানি বন্ধ করে ভেঙে যায়। এরকম প্রবলেমগুলো আমরা দেখি। এবং তার জন্য আমরা ফার্স্টলি যে জিনিসটা বলি যে অনলাইনে যেহেতু প্রতারণা হওয়ার সুযোগ অনেক বেশি, প্রথমত আপনাকে যেখান থেকে কিনছেন না কেন, ফার্স্ট আপনাকে দেখতে হবে সে ই ক্যাবের মেম্বার কিনা। কারণ তখন তার একটা প্রপার মনিটরিং আমাদের আছে, তার কিছু লিগ্যাল পেপারস আমাদের আছে, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব ডকুমেন্টস আমরা কিন্তু রেখে একজনকে মেম্বারশিপ দিয়ে থাকি। সো ওই জিনিসটা তাকে ফার্স্ট দেখতে হবে যে মেম্বার আছে কিনা। এবং তারপরও যদি সে কোনো রকম প্রবলেম হয়, তখন আমাদের আলাদা একটা কমপ্লেন সেল রয়েছে, যেই কমপ্লেন সেলে একজন ভোক্তা সরাসরি আমাদের কাছে তার কমপ্লেনটি জানাতে পারে, এবং তখন আমরা ওই ই কমার্স কোম্পানির সাথে মিউচুয়ালি ডিসকাস করে আসলে প্রবলেমটি সলভ করে দিই। কিন্তু যারা আসলে ই ক্যাবের মেম্বার না, সে আমার কথা শুনতেও বাধ্য না, বা আমি আসলে তাকে কিছু করারও থাকে না। এই জিনিসটা আসলে একজন ক্রেতা হিসেবে প্রাথমিকভাবে জানা উচিত যে আমি কোথা থেকে কিনছি। তারপরও এই জিনিসটা আসলে আমরা খুব বেশি আসলে ফোর্স এই জন্য করি না, কারণ আমরা দেখছি মার্কেটে এখন বেশি বড় হচ্ছে। আমাদের ই কমার্স আমরা যেহেতু যাচাই বাছাই করে মেম্বারশিপ দেওয়া হয়, আমাদের প্রায় মেম্বার হচ্ছে বর্তমানে 1200। কিন্তু আমরা দেখব যে অনেক ক্ষুদ্র বা তরুণ উদ্যোক্তারা প্রতিনিয়ত নতুন করে মার্কেটে আসছেন, অনেকে ফেসবুকের মাধ্যমে নারী উদ্যোক্তারা কাজ করছেন, যাদের এখনো ওই বিজনেসের লিগ্যাল প্রসেসটাই তৈরি হয়নি, যাদেরকে আমরা মেম্বারশিপ এখন দিতে পারছি না। সো তাদের থেকেও আমরা চাই না যে কেনাকাটা বন্ধ হোক, কিন্তু আমরা একটা প্রসেস ডেভেলপ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করছি, যাতে তারাও এই কেসগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। সেটা নিয়ে আসলে এই কমপ্লেন সেলটা আসলে তৈরি হচ্ছে। আস্তে আস্তে দেখা যাবে যে হয়তোবা বছর খানেকের মধ্যে আমরা খুব সুন্দর একটা সিস্টেমেটিক প্রসেসে আমরা এই লজিস্টিক বা ডেলিভারি যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে পারবো। আমরা প্রায় শেষের দিকে। আমার প্রশ্ন থেকে যাবে যে বাংলাদেশের এখন যে অবস্থা, আমরা যেই বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে ফিজিক্যাল অনেক শপকে আমরা বন্ধ হতে দেখেছি, ব্যবসা বন্ধ হতে দেখেছি। তো এই প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য কোনো সাজেশন প্ল্যান যদি আপনার তরফ থেকে আমাদের সাথে শেয়ার করেন। এটা খুব সহজ কথা। আপনি যখন একজন, মানে আমি ই কমার্স বোঝানোকে একজন ব্যবসার সহজভাবে যদি বুঝাই, একজন বইয়ের দোকানদার, সেই বই বিক্রি করার জন্য সে জানে যে তার নতুন বইয়ের দোকান, এই বই বিক্রি করলে কি করতে হবে, যে স্কুলের সামনে অভিভাবকরা যখন বসে থাকে সেখানে আমাকে লিফলেট দিতে হবে, তাইলে তারা আমার দোকানটা সম্পর্কে জানবে, আমার দোকানে আসবে। ই কমার্স ইজ লাইক দ্যাট সেম, যে আমি জানি যে আমার এই বইয়ের দোকানটা বাড়াতে হলে আমি যদি এখন ফেসবুকে একটা পেজ খুলি বা ওয়েবসাইটে খুলি, আমার আরও কিছু অর্ডার এক্সট্রা আসবে, যেটার জন্য আমার কিন্তু বাড়তি প্রচুর টাকা ইনভেস্টমেন্ট লাগছে না। সো এই সময়ে করোনা পরিস্থিতিতে যখন বিভিন্ন জায়গায় দোকান বন্ধ, কোনো রকমের ইন্টারেকশন নাই, আমার ক্রেতার সাথে সহজ একটা ইন্টারেকশনের মাধ্যম হচ্ছে ই কমার্স। তারা আমাকে সহজেই আমার পণ্যগুলো খুঁজে পেতে পারবে, সহজেই আমাকে অনলাইনে পেমেন্ট করে প্রোডাক্ট দিতে পারবে, এবং আমি লজিস্টিকের মাধ্যমে তাকে পণ্যটি পৌঁছে দিতে পারবো। এই তিনটি স্টেপ যে কেউ যখন অ্যাডপ্ট করবে, তখনই কিন্তু সেই ই কমার্সে চলে আসলো। তো এই জন্য আমরা বলছি যে যার যে বিজনেসটাই হোক না কেন, এখন সময় এসেছে নিজেকে কিছুটা পরিবর্তন করে নেওয়ার। এখন সময় এসেছে আসলে এই ডিজিটাল প্রযুক্তির সাথে আগানোর। খুব সহজভাবেই আমরা যে যাই আসলে প্রত্যেকের হাতে আমাদের এখন স্মার্টফোন রয়েছে, তার মাধ্যমে কিন্তু আমি আমার নিজের ব্যবসাটিকে আসলে ই বিজনেসে বা ই কমার্সে আসলে রূপান্তর করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার।
অনেক খুশি হচ্ছি আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনাদেরকেও অনেক আমাদের অনেক প্রোগ্রামে এসে এত সুন্দর ইনফরমেটিভ তথ্যগুলো জানানোর জন্য। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। ক্লাসে গেছো, প্রেজেন্টেশন নিয়ে গেছো, কিন্তু পেন ড্রাইভ পাচ্ছ না, এরকম হয়েছে? হ্যাঁ, এটা হয়েছে যে ল্যাপটপ নিয়ে গিয়েছি কিন্তু আমার ওই যে ছোট্ট যে পেন ড্রাইভটা সেটা নিতে ভুলে গিয়েছি, এবং অনেক সময় এটাও হয়েছে যে কোনো শপে গিয়েছি প্রিন্ট আউট করতে, পেন ড্রাইভটা ওখানেই ফেলে এসেছি। রাইট, এরকম আরো অনেক ঝামেলা হয়, কিন্তু এই ঝামেলাগুলো থেকে বাঁচতে, স্মার্ট হতে গেলে কি করতে হবে? এই পরের প্রতিবেদনটা দেখুন, আপনার কাজে লাগবে নিশ্চিত। আমরা এখন অনেকটাই প্রযুক্তি নির্ভর, আর মানুষের চাহিদার কথা চিন্তা করে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন অ্যাপ্লিকেশন, যা দৈনন্দিন কাজে যোগ করে ভিন্ন মাত্রা। এরকমই একটা অ্যাপ্লিকেশন ড্রপবক্স। অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন ফাইল পেন ড্রাইভে ভরে নেওয়ার ঝামেলা থেকে মুক্ত হতে চাইলে দরকার ক্লাউড স্টোরেজ। এক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প হতে পারে ড্রপবক্স। অ্যাকাউন্ট খুললেই এখানে 2 গিগাবাইট স্টোরেজ ফ্রি পাওয়া যায়। প্রিমিয়াম অ্যাকাউন্টের স্টোরেজ ইচ্ছে মতো বাড়ানো যায়। সব ধরনের সুবিধাই মিলবে এই ফ্রি অ্যাকাউন্টটিতে। অ্যান্ড্রয়েড ও iOS প্ল্যাটফর্মে এটি পাওয়া যায়। রয়েছে ওয়েব সংস্কারও। তো পেনড্রাইভ কেন? ব্যবহার করুন ড্রপবক্স। অন্যদিকে এভারনোট, এটিকে নোটবুকের ডিজিটাল সংস্করণ বলা যেতে পারে। নোট রাখার পাশাপাশি শিডিউল এবং চেকলিস্ট তৈরি করা যায়, এমনকি কোনো নোট তৈরির ক্ষেত্রে যৌথভাবে তৈরি এবং সম্পাদন করার সুযোগও রয়েছে, যেটাকে সহজ বাংলায় বলে এডিটিং। সহকর্মীদের সঙ্গে মিলে অ্যাসাইনমেন্ট তৈরির জন্য খুব সহজ এবং উপযুক্ত এই অ্যাপটি। এভারনোট মূলত ফ্রি, তবে প্রিমিয়াম সংস্করণ বা পেইড প্ল্যান নিলে অফলাইনে কাজ করার সুযোগও দেয় এটি। পাশাপাশি ইমেইল রাখা এবং আরও বেশ কিছু সুবিধা চাইলে আপনি এখান থেকে পেতে পারেন। আর এই দুটো সুবিধাই কিন্তু আপনি চাইলেই পেতে পারেন পুরোপুরি ফ্রি। তোমার অফারের লিস্ট কত বড়? আমার অফারের লিস্ট, কোন অফারের কথা বলছো? বিভিন্ন ধরনের অফার আছে, তাই না? বাবা, মেয়ের বুদ্ধি হয়েছে। আর আপনাদের যাদের খুঁজতে অসুবিধা হচ্ছে কোথায় কোন পণ্য কত কম দামে কিংবা ফ্রি পেতে পারেন, আমরা খুঁজে দিচ্ছি আপনাকে। আমরা এবার জানাচ্ছি কোথায় কোন পণ্যটা আপনি কম দামে পেতে পারেন বা আপনার পকেটের টাকা সেভ হতে পারে। এই প্রতিবেদনটা দেখুন। দারাজ বিভিন্ন পণ্যে দিচ্ছে অভাবনীয় ছাড়। দারাজের ফ্রি ডিসকাউন্ট মেনুতে প্রবেশ করলেই পাবেন এই ছাড়ের তালিকা। আজকের ডিল হট অফারে থাকছে ছাড়। এছাড়া যে কোনো পণ্য ক্রয় পাচ্ছেন ফ্রি ডেলিভারি। চালডাল.com 50টির বেশি পণ্যে দিচ্ছে ছাড়, পাশাপাশি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সবসময়ের মতোই। অথবা.com বই ক্রয়ে দিচ্ছে 25 থেকে 40% পর্যন্ত ছাড়। এছাড়াও সাইকেল ক্রয় পাচ্ছেন সর্বোচ্চ 15% পর্যন্ত ছাড়। Pagdum.com হোম ডেকর কালেকশনে দিচ্ছে নির্দিষ্ট পরিমাণ ছাড়, পাশাপাশি ওমেন কালেকশনে থাকছে ছাড়। বিকাশ অ্যাকাউন্ট খুললেই 50 টাকা বোনাস। ফুড পান্ডায় খাবার অর্ডারে থাকছে সর্বোচ্চ 35% পর্যন্ত ছাড়। সো বাইরে না গিয়ে ঘরে বসেই অফারগুলো লুফে নিন। আর এই সময়টা সবচেয়ে আনন্দের সময়। এই সময়টা আমরা এসে আমাদের উপহারটা আপনার কাছে পৌঁছে দিই। আর এই সময়টা হচ্ছে কুইজের। কিন্তু কুইজটা কি বলে দাও। আমি জানি যারা টিভি সেটের সামনে বসে আছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন আমি কুইজের প্রশ্নটা বলে দিব। সো অনুষ্ঠানের শুরুতেই আমরা যে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলেছিলাম তার নাম কি, এটাই হচ্ছে প্রশ্ন। উত্তর তো বলছি না, কিন্তু দুটো অপশন রেখে দিচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বর অপশন হচ্ছে একশপ এবং 2 নম্বর অপশন হচ্ছে একতা।
যেটা সঠিক মনে হয় সেটা পাঠিয়ে দিতে হবে, তবে পাঠানোর তো একটা নিয়ম আছে, রাইট? রাইট, আপনি নিশ্চয়ই জানেন বিকিকিনির যেই সাইটটা তৈরি হয়েছে সরকারের এই পরিস্থিতিতে, সেটার নাম আপনি এরই মধ্যে দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে দয়া করে আমাদের সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে, ইউটিউব, ফেসবুক অ্যান্ড অ্যাপস, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। আমাদের অনুষ্ঠানে আমরা উত্তরটা দিয়েছি, আপনি একেবারে নিশ্চিন্ত মনে উত্তর পাঠান। আর উত্তর দেবার অপশনটা হচ্ছে BSKOS, তারপর একটা স্পেস লিখতে হবে A আর B, আর পাঠাতে হবে 26969 এই নম্বরে, BSKOS স্পেস A আর B, আর পাঠাতে হবে 26969 এই নম্বরে। যত খুশি তত, এবং যত তাড়াতাড়ি পাঠাবেন পুরস্কারটা জিতে নেবার সম্ভাবনা তত বেশি। আর গত সপ্তাহের বিজয়ীকে, আমাদের গত পর্বের সৌভাগ্যবান বিজয়ী হচ্ছেন রাব্বি বাড্ডা, ঢাকা থেকে। অনেক অনেক অভিনন্দন রাব্বি আপনাকে। আপনার ঠিকানায় পৌঁছে যাবে বৈশাখীর তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আর দেরি না করে এক্ষুনি টেক্সট করুন। আর যদি না দেখে থাকেন, অ্যান্সারটা না জেনে থাকেন, আমাদের সবগুলো প্ল্যাটফর্মে যে কোনো একটাতে খুঁজেন, আপনি অবশ্যই উত্তরটা পেয়ে যাবেন। আর আমরা আপনার জন্য অপেক্ষা করছি, জলদি পাঠান। কি হয়েছে, মুড অফ কেন? আচ্ছা, এই সময়টা আসলে না মুডটা একেবারেই অফ হয়ে যায়, কেননা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, এবং আমি জানি যে শুধু আমাদেরই মুড অফ না, আপনারা যারা এতক্ষণ টিভি সেটের সামনে বসেছিলেন আমাদের দেখছিলেন, তাদেরও কিন্তু মনটা একেবারে অফ হয়ে গেছে, রাইট? কিন্তু আমরা কিন্তু আজকে চলে গেলেও একেবারে যাচ্ছি না, আবারও কিন্তু চলে আসবো নেক্সট উইকে। তবে শুধু টেলিভিশন ছাড়াও বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা আমাদেরকে খুঁজে পাবেন। রাইট, আপনি চাইলে কিন্তু আমাদের অ্যাপসটা পেতে পারেন। জাস্ট গুগল অ্যাপ স্টোরে গিয়ে বৈশাখী টেলিভিশন লিখুন, আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন। আপনি যদি চান আমাদেরকে ফেসবুকে খুঁজে পেতে, সেক্ষেত্রে বৈশাখী টেলিভিশন, তাই তো? আমাদের পেজের নাম কি হলো? আমাদের পেজের নাম হচ্ছে, মানে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ হচ্ছে facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়াও যারা ইউটিউবে সারাক্ষণ ঢু মেরে থাকেন, তাদের জন্য বলে দিচ্ছি youtube.com/বৈশাখী টিভি, এই অ্যাড্রেসটিতেও কিন্তু আমরা আছি আপনাদেরই জন্য। এবং আজকে একটা রিক্যাপ করি, আপনি খেয়াল করে দেখুন, আমরা শুরু থেকে আজকে অনেক চমৎকার কিছু আয়োজন করেছিলাম আপনার জন্য। আমরা একজন ইক্যাবের মেম্বারকে নিয়ে এসেছিলাম, যিনি প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি অভিজ্ঞতার কথা বলেছেন, ব্যবসা কেমন করে বড় করবেন সেটা বলেছেন। আমরা জেনেছি যদি ব্যবসা করতে চান, শুধুমাত্র আইডিয়াটাও থাকে, তারপরে আপনি কেমন করে স্টেপ বাই স্টেপ পুরো ব্যবসাটা এগিয়ে নিতে পারবেন। আমরা আপনাকে বলেছি আপনি হার্ড ড্রাইভ ছাড়াও কেমন করে আপনার সেবা বা আপনার দরকারি ফাইলটা নিয়ে যেতে পারবেন, যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারবেন। আমরা বলেছি যে একেবারে কৃষক, মানে তৃণমূল পর্যায় থেকে পণ্যটা ঘরে পৌঁছানোর যে সুদীর্ঘ সুন্দর একটা স্মুথ পথ গভর্নমেন্ট তৈরি করেছে, সেটা কেমন করে আপনি ব্যবহার করবেন। আমরা এই পুরো আয়োজনে আপনার জন্য কাজ করবার চেষ্টা করি, যেন ঘরে থেকে আপনি এই পরিস্থিতিতে ভালো আপনি থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, এবং দুটো পয়সা আপনার পকেটে আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার মস্তিষ্কের উন্নয়নটা হয়। এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব, কিন্তু আজকেও গতবারের মতো রিকোয়েস্ট করতে চাই, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন, এবং অদরকারে অপ্রয়োজনে ঘরের বাইরে যাবেন না। আর সবসময় মনে রাখবেন, আপনি একা শুধু একটা জীবন না, আপনি মানে আপনার পরিবারের ভরসা, আপনার পরিবারের স্বপ্ন, পরিবারের ভালোবাসা। এতগুলো মানুষকে কষ্ট দেবার কোনো অধিকার আপনার নেই, এতগুলো মানুষকে ঝুঁকিতে ফেলবার কোনো অধিকার আপনার নেই। ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।